রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ। আজও ৮ জনের মৃত্যু। গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত। বিধিনিষেধের আওতায় বিভিন্ন স্থান। আখাউড়া স্থলবন্দরে কোভিড পরীক্ষায় অরাজকতা। নিজের স্যাম্পল নিজেদের নিতে হচ্ছে, ভারত ফেরতদের বাড়ছে ঝুঁকি। বাংলাদেশে ঢোকার পরে আমরা নিজে নিজে ডাক্তার হয়ে গেলাম। এখন আমি যে করোনা পজিটিভ না নেগেটিভ এই টেস্টে কোনো কিছুই বোঝা যাবে না। এখন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। কুষ্টিয়ার সুগার মিল থেকে 53 টন চিনি গায়েব। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্টোর কিপারকে সাময়িক বরখাস্ত। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং গোডাউন কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছি। পদ্মায় ভাঙনের মুখে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট, হুমকিতে আশপাশের বসতবাড়ি সহ নানা স্থাপনা। সংস্কারের 1 বছরের মধ্যে পুরনো রূপে ঝালকাঠির শিল্পকলা একাডেমি ভবন। ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। বিরতিহীন সংবাদ ছাড়া দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টি। শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবরে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, অবশ্যই ঘরে কিংবা বাইরে যেখানেই থাকুন না কেন কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার বা যে কোনো জীবাণুনাশক দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আপনারা শুনেছেন নিশ্চয়ই, শিরোনামেই জানাচ্ছিলাম রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টার হিসেবে করোনা এবং উপসর্গ নিয়ে আরও 8 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 5 জন সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের, বাকি 3 জন রাজশাহীর। এ নিয়ে গেল 13 দিনে 101 জনের মৃত্যু হলো। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গেল 24 ঘন্টায় 288টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ হয়েছে 133 জন। শনাক্তের হার বেড়ে হয়েছে 46%। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষণা করা ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের মধ্যে রাজশাহীর নমুনা পরীক্ষার ফল ছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন। এদিকে সংক্রমণের হার বাড়লেও গেল 24 ঘন্টায় একটিও নমুনা সংগ্রহ হয়নি নওগাঁতে। এমনকি র্যাপিড অ্যান্টিজেন টেস্টও বন্ধ ছিল। রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। 24 মে থেকে শনিবার পর্যন্ত এই 13 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে 101 জন প্রাণ হারিয়েছেন। গেল 1 সপ্তাহেই 64 জন মারা গেছেন। শনাক্তের হার বেড়ে 46% হয়েছে। আর এই অবস্থায় আরও একটি ওয়ার্ডকে করোনা চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ রোগীদের চিকিৎসায় চাপ বাড়ছে। করোনা তার ভয়াবহ রূপ নিয়ে হাজির রাজশাহী অঞ্চলে। দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি দুশ্চিন্তার কারণ হলেও এখন এসে চোখ রাঙাচ্ছে মৃত্যুর রেকর্ডের সংখ্যাও। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই গেল 7 দিনে। মৃত্যুহারের এই ঊর্ধ্বগতি এখানেই থামবে এমন ভরসা আপাতত মিলছে না। পরিস্থিতি আমরা একটা উদ্বেগজনক মনে করছি আর কি। তো আমরা চেষ্টা করছি সবাইকে সর্বাত্মক চেষ্টা দিয়ে সাপোর্ট দিয়ে আমরা সুস্থ করে চেষ্টা করছি এবং আমরা সবার সহযোগিতা এখানে পাচ্ছি। দ্বিতীয় ঢেউ শুরুর পর 4টি ওয়ার্ডে মোট 232 জন রোগীর চিকিৎসার সক্ষমতা নিয়ে এই হাসপাতালে করোনা ইউনিট চালু হয়। সেই সক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় আরও একটি সাধারণ ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে। আমাদের হাসপাতালের বাইরে আর কোনো হাসপাতাল নাই, যার ফলে আমাদের একই হাসপাতালে এই যে করোনা পেশেন্ট এবং নর্মাল পেশেন্ট ম্যানেজ করতে যে নানা ধরনের সমস্যা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডেও করোনা রোগী, নর্মাল যেগুলো করোনা ওয়ার্ড না সেখানেও কিন্তু রোগীরা করোনা হিসেবে ডায়াগনোসিস হচ্ছে, তখন তাদেরকে আমরা গ্রাজুয়ালি করোনাতে শিফট করতেছি। এইখানে একই হাসপাতালে যে সমস্যাটা হয় সেটা এখন আমরা ফেস করছি। চিকিৎসা সেবা ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে গত 25 মে স্থানীয় সদর হাসপাতালকে সাধারণ রোগীদের চিকিৎসায় প্রস্তুত করার জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠায় স্থানীয় প্রশাসন। আমরা আমাদের সদর হসপিটালে তাদের একটা নন কোভিড ইউনিটকে আমরা এখানে ট্রান্সফার করে আমরা ওখানে তাদের সিট সংখ্যা বাড়িয়ে দেব, অথবা তারা যদি মনে করে হসপিটাল কর্তৃপক্ষ
তাহলে আমরা মিশন হসপিটাল বা অন্যান্য প্রাইভেট হসপিটাল এটাও আমরা অ্যাকুইজিশন করে নিতে পারবো সময়ের জন্য। এই আলোচনা আমাদের হয়েছে এবং সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানানোই এখন তাদের বড় চ্যালেঞ্জ। এতদিন যা করেছেন ভুলে যান, বাঁচতে চাইলে এখনই আজ থেকেই মাস্ক পরুন, মানুন স্বাস্থ্যবিধি। তা না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো এমন চিকিৎসা প্রতিষ্ঠান উপচে পড়বে রোগীদের ভিড়ে, আর তখন করোনা তো বটেই, সাধারণ রোগীরাও চিকিৎসার আর কোনো উপায় পাবেন না। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি রাজশাহীর চিত্র দেখাতে চাই আমাদের সহকর্মী মধুত রানার মাধ্যমে। তিনি আমাদের সাথে যুক্ত আছেন সেখান থেকেই। রানা, একটু আমাদেরকে জানাবেন, মাত্রই শিবলি রহমানের একটি রিপোর্ট দেখছিলাম এবং করোনায় যে সংক্রমণ এবং মৃত্যুর যে হার সেটি আশঙ্কাজনক, শঙ্কা জাগানোর মতো যথেষ্ট কারণ আছে। তারপরেও কেবলমাত্র সন্ধ্যার পরেই দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। এটি আসলে এই সংক্রমণ রোধে কতটা কার্যকর বলে বিশেষজ্ঞরা মনে করছেন? বৃষ্টি, আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং বারবারই কথা বলেছি। তারা যেটি বলছেন যে চলমান যে লকডাউনটি রয়েছে সেই লকডাউনের একটি বিধিনিষেধ কিন্তু ছিল যে রাত 8টা পর্যন্ত দোকানপাট চলবে, অর্থাৎ 8টার পর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে এবং সাধারণের যে চলাচল সেটিও কিন্তু রাত 8টা পর্যন্ত থাকবে। এরপর স্থানীয় জেলা প্রশাসন সেটিকে 7টা করেছে, অর্থাৎ 1 ঘন্টা আগিয়ে নিয়ে এসেছে এবং তারা যেটি করছেন যে 1 ঘন্টা আগিয়ে নিয়ে আসার পর পুরো নগর জুড়েই কিন্তু 7টার মধ্যে আসলে কোনো দোকান যেন খোলা না থাকে এবং সকল ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, মুদিখানার দোকান পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তাতে 7টার মধ্যে নগরবাসী ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু বিপরীত চিত্র যেটি উপজেলা পর্যায়ে সেখানে কিন্তু এটি আসলে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যাচ্ছে না। জনস্বাস্থ্যবিদরা বলছেন যে আসলে এই 1 ঘন্টার যে বিধিনিষেধ কার্যকরী করা হচ্ছে সেটা আসলে খুব বেশি সুফল আসবে না এবং তারা উদাহরণ হিসেবে বলছেন এটি গত 2 দিন ধরে কার্যকর করা হয়েছে। অর্থাৎ আজকে যে গতকাল যে নমুনার ফলাফল হয়েছিল, অর্থাৎ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেখানে কিন্তু যে 29% থেকে 46% ঠেকেছে। অর্থাৎ এই যখন বিশেষ 1 ঘন্টার 4টি শর্ত মানা হচ্ছে তখনও কিন্তু 17% করোনার যে শনাক্তের হার সেটি বাড়ছে। তারা এই উদাহরণ টেনেই বলছেন যে আসলে এটি খুব বেশি ফলপ্রসূ হবে না। তারা বলছেন যে আসলে একমাত্র উপায় সেটি বিশেষ লকডাউন। ধন্যবাদ রানা, আপনি বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। গোপালগঞ্জে করোনা আক্রান্ত 7 জনের শরীরে ভারতীয় ডেল্টা এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। সিভিল সার্জন জানিয়েছেন সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর উপজেলার তেলিভিটা গ্রামের 252 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 50 জনের করোনা পজিটিভ আসে। আবার 11 জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য IEDCR-এ পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্য 7 জনের শরীরে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জেও 16 জনের নমুনা জিনোম সিকোয়েন্স করে 15 জনের শরীরেই এই অস্তিত্ব ধরা পড়ে এবং এর আগে IEDCR জানিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ দেশে শুরু হয়েছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদি এটার সংক্রমণটা অত্যন্ত বেশি, এই জন্য আমরা কঠোর লকডাউন আজকে থেকে ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি আমরা কন্ট্যাক্ট ট্রেসিংটা বাড়িয়ে দিয়েছি। আক্রান্ত ব্যক্তিদের দেখভাল, চিকিৎসার খোঁজ নেওয়ার জন্য ডাক্তার অ্যাসাইন করে দেওয়া আছে 10 জন। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধিতে সাতক্ষীরায় 7 দিনের লকডাউন চলছে। দেশের বিভিন্ন স্থানে এই বিধিনিষেধ চলছে। সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলাগুলোতে দোকানপাট, শপিং মল, গণপরিবহন বন্ধ রয়েছে। সাতক্ষীরা, যশোর, খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, তবুও অনেকেই এই নিষেধাজ্ঞা মানছেন না। ভোমরা স্থলবন্দর কার্যক্রম স্বাভাবিক আছে। নোয়াখালী সহ 6 ইউনিয়নে লকডাউন চলছে। খুলনা মহানগরীর 3 থানায় ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ আছে। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানের সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর রয়েছে। সংক্রমণ রোধে বেনাপোল বন্দর এলাকায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। বলছিলাম যে 7 জেলায় বিশেষ বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই খবরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা নওগাঁয় যেতে চাই, সহকর্মী শফিক ছোটন যুক্ত আছেন। ছোটন, একটু জানাবেন লকডাউন পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। করোনা শনাক্তের হার এখন কেমন দেখছেন এই কঠোর যে বিধিনিষেধ এটি আরোপ করার পর থেকে?
আসলে কি পরিমাণ শনাক্ত হচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, এই অর্থে উত্তর নেই যে যেখানে আসলে শনাক্ত হার জানার জন্য যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাটি বন্ধ আছে, আর স্যাম্পল কালেকশন সেটিও বন্ধ আছে। তাহলে কিভাবে আসলে জানা যাবে এই অঞ্চলে বা এই জেলায় কি পরিমাণ করোনা ছড়িয়ে পড়ছে? এরকম একটি অবস্থা আমরা দেখছি। গতকাল 24 ঘন্টায় বলা হচ্ছে এই জেলার কোথাও থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি এবং সেটি আসলে পরীক্ষাও করা হয়নি, যার কারণেই বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ সংক্রমণ ছড়িয়ে পড়েছে এই জেলায়। এর বাইরে যদি বলি যে গত 25 তারিখ থেকে এই জেলায় আসলে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তখন থেকে এ পর্যন্ত গড় হিসেব করলে দিনে 100টির মতো স্যাম্পল কালেকশন এবং সেটি পরীক্ষা করা হয়, আর পজিটিভ আসে 20 থেকে 25 জন এরকম। কিন্তু আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে স্যাম্পল কালেকশনের বিষয়ে এই স্বাস্থ্য অধিদপ্তরের যারা এখানে নিযুক্ত আছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন, তারা একটি অবহেলায় দেখছেন অথবা তারা আসলে গাফিলতি তাদের রয়েছে, এমনটি কিন্তু এখানকার যারা ভুক্তভোগী তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। আর ছোট্ট করে লকডাউনের বিষয়ে বলতে চাই, যে লকডাউন এখানে কার্যকর হচ্ছে তাতে হচ্ছে যে পুলিশের চেকপোস্ট এরিয়া মানুষ শহরে যাতায়াত করছে। অনেক ধন্যবাদ শফিক ছোটন, আপনার মাধ্যমে আমরা সেখানকার যে পরিস্থিতি দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম। এ পর্যায়ে নাটোরে যাব, সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন। নাজমুল, আমাদেরকে জানাবেন নাটোরে যে বিধিনিষেধের আওতায় থাকা এলাকাগুলো আছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এবং একটি অভিযোগ বারবারই আমরা পাচ্ছি, অনেকেই যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা মানতে চাচ্ছে না, সেগুলো মানাতে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আসলে বৃষ্টি, আমরা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। আসলে মাইকিং এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই বিধিনিষেধের কার্যক্রম। আর আপনি যেমনটা বলছিলেন যে আসলে নাটোরের কিন্তু 60টি মহল্লা আসলে বিশেষ নজরদারিতে রেখেছে। নিচাবাজার, লালবাজার, কাপড়িয়াপট্টি, কান্দিভিটিয়া, উত্তর পটুয়াপাড়া, দক্ষিণ পটুয়াপাড়া এবং মল্লিকহাটি, এই এলাকাগুলোতেও আমরা মানুষের মধ্যে কোনো স্বাস্থ্যবিধি মানতে দেখিনি এবং জেলা প্রশাসনের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। আরেকটা বিষয় যে বৃষ্টি, এখনো কিন্তু নাটোরে করোনা সংক্রমণের হার 45%। গত বৃহস্পতিবার কিন্তু 125 জনের নমুনা পরীক্ষায় 37 জনের করোনা পজিটিভ হয়, তার মধ্যে আবার কিন্তু 33 জনই শহরের বাসিন্দা। আর গত 24 ঘন্টায় কিন্তু 9 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু 4 জনের শরীরে আসলে করোনা ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। সব মিলিয়ে কিন্তু নাটোর শহরের অবস্থা খুবই উদ্বেগজনক এবং পাশাপাশি যে প্রশাসনের উদ্যোগ, আমরা পুলিশ প্রশাসনের কিছু উদ্যোগ দেখেছি যে শহরের মধ্যে কিন্তু ইজি বাইক থেকে শুরু করে অটো রিক্সা থেকে শুরু করে লোকজনের চলাচল সীমিত করেছে, পাশাপাশি হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রয়েছে। সব মিলে কিন্তু একেবারেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে নাটোরে। ধন্যবাদ নাজমুল, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা খুলনায় যাব, সহকর্মী কনক রহমান অপেক্ষা করছেন। কনক, খুলনারও তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, তো সেখানে যারা সংশ্লিষ্ট দায়িত্বরতরা আছেন তারা কি বলছেন? এই যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেটি অন্যান্য যারা আছেন, সাধারণ যারা আছেন, তারা মানছেন কিনা? বৃষ্টি, আমি আছি এখন নগরীর 7 নম্বর ঘাটে। এটি শহরের একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনি একটু দৃশ্য দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিধিনিষেধ বা কড়াকড়ি আরোপ যেভাবেই যেটা বলি না কেন সেটা কতটুকু প্রতিপালন করছেন সাধারণ মানুষ। সকাল থেকে আজকের শনিবারের দৃশ্য যদি আমি একটু সংক্ষেপে বলি, স্বাভাবিক দিন যেমন ঠিক তেমনটি ছিল আজকের খুলনা শহর 3টি থানায়। এবং শুধুমাত্র দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এ কথা সত্যি, তবে বাজার এলাকায় স্বাভাবিকভাবে কেনাবেচা হয়েছে, লোকজন এসেছে, ক্রেতা বিক্রেতাদের যে মিলন, সে মিলন হয়েছে। গায়ে গায়ে মিশে দাঁড়িয়ে একই সাথে কেনাবেচা করা, কথা বলা, চা খাওয়া, দোকানপাটে বসা, সবকিছুই কিন্তু একেবারে গতানুগতিক যে পরিবেশ পরিস্থিতি থাকে সেটি ছিল আজকে চলমান। সুতরাং স্থানীয় প্রশাসন যতই বিধিনিষেধ আরোপ করুক না কেন, সাধারণ মানুষের ভিতর বা জনসাধারণের ভিতর ন্যূনতম এই বিষয়ে কোনো ধরনের সচেতনতা নেই। ফলে এক পর্যায়ে বলা যেতে পারে বিবেকবান মানুষ যদি বিবেকহীন কাজ করে তাহলে আসলে প্রশাসন আর কতটুকু কররোপ করে বা কড়াকড়ি করে সেটা কি আসলে প্রশাসন আর কতটুকু কররোপ করে বা কড়াকড়ি করে সেটা কি আসলে ইতিবাচক রূপ ধারণ করতে পারবেন?
এই 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 দৃশ্য ছাড়াও নগরীর প্রতিটি স্থানে কিন্তু স্বাভাবিকভাবেই যান চলাচল করছে, ব্যক্তিগত পরিবহন চলাচল করছে, মানুষ ছুটাছুটি করছেন, সবকিছুই কিন্তু একেবারেই পূর্বেও যা ছিল আজকে বিধিনিষেধের দ্বিতীয় দিনও কিন্তু একই অবস্থা দৃষ্টি করছে। ফলে এই অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে ভবিষ্যতই বলে দেবে বৃষ্টি। অর্থাৎ নামে মাত্রই সেই কড়াকড়ি কিংবা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যে চিত্র আপনার মাধ্যমে দেখলাম। অনেক ধন্যবাদ, খুলনা থেকে আপনি যুক্ত হয়েছিলেন কনক। আমরা এবার একটু ঝিনাইদহে যেতে চাই, সহকর্মী নাসিম আনসারি অপেক্ষা করছেন সেখানে। নাসিম, আমরা মহাসড়কের খবর জানিয়েছি, সীমান্তের খবরও জানিয়েছি, শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তা তো নয়, সীমান্তেরও বেশ কিছু পয়েন্টেই নজরদারি বাড়ানোর কথা যেমনটি আমরা জানি। তারপরে অনেকেই অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ছে, তাদেরকে ঠেকাতে আসলে কতটা নজরদারি সেখানে বাড়ানো হয়েছে সেটি জানাবেন, আর আজ ঝিনাইদহে সংক্রমণের হারটাও জানিয়ে দিবেন। বৃষ্টি, ঝিনাইদহ কিন্তু সীমান্তবর্তী জেলা, সেই হিসাবে গত পরশু দিন থেকে কিন্তু এক সীমান্তের একটি গ্রাম, বাউলি গ্রাম, সেখানে কিন্তু লকডাউন করা হয়েছে, কারণ ওই গ্রামের একটি পরিবারে 6 জন করোনা সংক্রমিত হয়েছেন। এই ছিল গত পরশু দিনের ঘটনা। আজকেও সেই সীমান্তের সেই গ্রামে 7 দিনের জন্য যে লকডাউনটা সেটা চলছে এবং বিজিবিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিজিবিকে বলে দেওয়া হয়েছে কোনোভাবে যেন অনুপ্রবেশ বা বাংলাদেশ থেকে কেউ যেতে না পারে। আজকে সকালেও বিজিবি বাংলাদেশ থেকে 2 জন যারা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে। এর সাথে সাথে ঝিনাইদহে কিন্তু সংক্রমণের ঝুঁকি প্রতিনিয়তই 2 জন 4 জন করে থাকছে, যেমন আজকেও কিন্তু 6 জন সংক্রমিত হয়েছে পুরো জেলার ভিতরে এবং এর সাথে 232 জন এখনো পর্যন্ত করোনা সংক্রমিত পুরো জেলার ভিতরে সংক্রমিত আছেন আর কি। এবং ঝিনাইদহ আমি এখন করোনা স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু 6 জন কিন্তু এখনো ভর্তি রোগী আছেন। বৃষ্টি। নাসিম, ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য। আমাদের সহকর্মীরা জানাচ্ছিল সব জায়গার যে খবর, সবশেষ আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এদিকে করোনা পরীক্ষার নামে রীতিমতো আখাউড়া বন্দরে অরাজকতা চলছে। যারা ভারত থেকে আসছেন তারা নিজের পরীক্ষার স্যাম্পল নিজেরাই নিচ্ছেন। এতে অনেক সময় নমুনা ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে না, যাতে করে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। একজন টেকনোলজিস্ট আছেন, তবে সুরক্ষা সামগ্রী না দেয়ায় তার কাজে অনীহা। আমাকে এরকম আনহেলদি জিনিস আপনি তো আমাকে প্রোভাইড করতে পারেন না। আপনি ভারত ফেরত এই তরুণী আখাউড়া বন্দরে করোনা পরীক্ষার নমুনা দিতে আসেন। দেখেন নমুনা সংগ্রহকারীর সুরক্ষা সামগ্রী নেই। এ নিয়ে তর্ক হতে হতে লক্ষ্য করেন নমুনাও দিতে হচ্ছে নিজেকেই। ঘটনাটির পর থেকে যমুনার ক্যামেরাও নজর রাখে নমুনা সংগ্রহের ওপর। দেখা যায় একের পর একজন আসছেন, কটন বার দিয়ে নিজের স্যাম্পল নিচ্ছেন নিজেই। নমুনা সংগ্রহের পর তা নির্দিষ্ট জায়গায় রাখতেও হচ্ছে নিজেকে। তফাতে দাঁড়িয়ে মেডিকেল টেকনোলজিস্ট শুধু দিচ্ছেন দিক নির্দেশনা। বাংলাদেশে ঢোকার পরে আমরা নিজে নিজে ডাক্তার হয়ে গেলাম। এখন করোনা টেস্টের যে ব্যাপারটা দেখতেছেন, ওরা আমাদের কাছে কিট দিতেছে, আমরা নিজে নিজে টেস্ট করব। এটা কোনো স্বাস্থ্যসম্মত না। অ্যাকচুয়ালি আমি যে করোনা পজিটিভ না নেগেটিভ এই টেস্টে কোনো কিছুই বোঝা যাবে না, ধরা যাবে না। নানান ধরনের জটিল সমস্যা শেষ করে তারা এখানে এসে এখন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। কেন এই অব্যবস্থাপনা জানতে চাওয়া হলো টেকনোলজিস্টের কাছে। উত্তরে তিনি শোনালেন পাহাড় সমান অভিযোগ। বললেন দীর্ঘদিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে স্যাম্পল নিচ্ছেন তিনি। গ্লাভস ছাড়া দেয়া হয়নি সুরক্ষা সামগ্রী, মাস্ক, পিপিইর কিছুই। তাই নমুনা নেয়ার সময় কারো ধারে কাছে যান না। প্রোটেকশন নাই, N95 মাস্ক নাই, বিভিন্ন সমস্যা আছে, অ্যাসিস্ট্যান্ট নাই। আমরা জাস্ট দেখাই দিয়ে এরা দিতেছে, এভাবে করতেছে আর কি। বৃষ্টির মধ্যে আমি অনেক সময় কাজ করতে পারি না, বৃষ্টিতে কাগজপত্র ভিজে যায়, আমি নিজেও ভিজে যাই। এই পরিস্থিতিতে কাজ করা একটু কষ্টকর আমার জন্য হয়। এসব অভিযোগ শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তার দাবি সবই দেওয়া হয়েছে বন্দরে কর্মরত টেকনোলজিস্টকে। কিছুটা তো ঝুঁকিপূর্ণ থাকে যে আমাদের যে হেলথ ওয়ার্কার যারা আছে তারা স্যাম্পল নিতেছেন, আমার টেকনিশিয়ান ওর পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করে তারপরে স্যাম্পল নিতেছেন। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 26 এপ্রিল থেকে 4 জুন পর্যন্ত 1297 জন ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। নাটোরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়েছে। দুপুরবেলা এর উদ্বোধন করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা এটি উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই নমুনা সংগ্রহের বুথের উদ্বোধনের ফলে সহজে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যাবে।
করোনার সংক্রমণ এবং ব্ল্যাক ফাঙ্গাস রোধে 5 দিন বন্ধ থাকার পরে আবারও পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর চালু হলো। সকাল থেকে এই বন্দর দিয়ে ভারত, নেপাল এবং ভুটানের ট্রাক প্রবেশ শুরু হয়। 3 জুন পর্যন্ত বন্ধ থাকলেও শুক্রবার সরকারি ছুটির দিন হয়। আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে। চিনি নিয়ে রীতিমতো ছিনিমিনি শুরু হয়েছে কুষ্টিয়ার সুগার মিলে। স্টোর থেকে 53 টন চিনি গায়েব হয়ে গেছে। এত চিনি কোথায় গেল তার হদিস মিলছে না কোনোভাবেই। এই ঘটনার তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টোর কিপারকে। অব্যাহত লোকসানের মুখে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত 16টি চিনিকলের মধ্যে বন্ধ হয়ে যায় 6টির উৎপাদন। বন্ধের সেই তালিকায় ছিল কুষ্টিয়াও। উৎপাদন বন্ধ হলেও আগের মৌসুমগুলোর উৎপাদিত বিপুল পরিমাণ চিনি অবিকৃত থেকে যায়, যা মজুদ ছিল স্টোরে। সম্প্রতি গুঞ্জন ওঠে ধীরে ধীরে কমছে চিনির বস্তা। গুঞ্জন এক পর্যায়ে পৌঁছায় ঊর্ধ্বতনদের কান পর্যন্ত। তারা শুরু করে তদন্ত। প্রাথমিকভাবে 53 টন চিনি সরিয়ে ফেলার তথ্য পায় মিল কর্তৃপক্ষ। চিনিতে কোনোদিন গোডাউন খালি হয়নি বা বোঝাও যায়নি এতদিন। এখন এই মুহূর্তে এসে গোডাউন খালি হয়ে যাচ্ছে, এখন বোঝা আছে। যারা এর ভিতর জড়িত আছে আমরা চাই যে সুস্থ তদন্ত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা। এটা যে কত বড় একটা দুর্নীতির যে আখড়া হয়ে গেছিল তার কিন্তু প্রমাণ কিন্তু এটাই। চিনি গায়েবের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি হয়েছে, আর সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টোর কিপার ফরিদুল হককে। এ বিষয়ে আমার গোডাউন কিপারে আমরা তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছি। 3 সদস্য বিশিষ্ট কমিটি, জিএম কারখানা, জিএম অর্থ, জিএম প্রশাসন মিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে হিসেব না পাওয়া 53 টন চিনির বর্তমান বাজার দর প্রায় 35 লাখ টাকা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে নাশকতা ধর্ষণের অভিযোগে 6 মামলায় 18 দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত কড়া নিরাপত্তায়। বেলা 11টার দিকেই নারায়ণগঞ্জের জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মামুনুল হককে হাজির করে পিবিআই। শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। 25শে মার্চে সে নারায়ণগঞ্জে এসে তাদের যে কেন্দ্রীয় মহাসচিব তার সাথে সাক্ষাৎ করে এবং তার যে সমর্থক যারা আছে তাদেরকে হরতাল সফল করার জন্য উজ্জীবিত করে যায়। আমরা সব কিছু স্ক্রুটিনাইজ করে দেখছি, যদিও শেষ পর্যন্ত মামুনুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করে। মামার সম্পত্তি দখলে নিতে বন্ধুকে হত্যার দায় মামার উপরে চাপায় বগুড়ার রিপন সর্দার। প্রায় 5 বছর পরে এই হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই হত্যাকাণ্ড 2017 সালে সংঘটিত হয়, যেখানে রিপন সহ 4 আসামিকে গ্রেফতার করা হয়। পরে পিবিআই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। পটুয়াখালীতে আলাদা স্থান থেকে প্রেমিক প্রেমিকা সহ 3 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার একটি গাছ থেকে সোহেল এবং নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় পরিবার থেকে প্রেমের সম্পর্ক না মেনে নেয় তারা আত্মঘাতী হয়। এদিকে সদরের আরেক এলাকা থেকে তানজিলা আক্তার নামের আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়েবাড়ির গেট ধরার টাকা সন্তোষজনক না হওয়ায় পটুয়াখালীর রাঙাবালিতে বর এবং কনেপক্ষের সংঘর্ষ, তাতে 10 জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় যে অনামিকার সাথে বাবুল ফকিরের বিয়ে হয় বুধবার। বরপক্ষ বিয়েবাড়িতে ঢোকার গেটে কনেপক্ষে 2000 টাকা চেয়েছিল। এ নিয়েই বাকবিতণ্ডা, এরপরে ধস্তাধস্তি, যেখানে 10 জন আহত হয়। হঠাৎ করে পানি বেড়ে পদ্মার ভাঙনের মুখে পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। এর মধ্যে উভয় ঘাটের বেশ কিছু এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। আশপাশের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে। স্থানীয়রা বলছে ভাঙন রক্ষায় পদক্ষেপ না নিলে এই ফেরিঘাট টিকিয়ে রাখা অসম্ভব। বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মার ভাঙন ভাঙছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। গেল কয়েকদিনের ভাঙনে এরই মধ্যে পাটুরিয়ার 2, 3 ও 4 নম্বর ঘাট এলাকার বেশ কিছু অংশ বিলীন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফেরিতে যানবাহন ওঠানামা। একই চিত্র দৌলতদিয়া প্রান্তে। ঘাট ছাড়াও হুমকির মুখে আশপাশের বসতবাড়ি ও দোকানপাট। যদি আপনি স্থায়ীভাবে এটা কাজ করতে সমাধান হয়ে যায়, আর এটা তো স্থায়ীভাবে কাজ করে না। এটা জিও ব্যাগ ফেলায়, কিছু হালকা ফেলায়, কাজ শেষ। তারপরে এখন যদি ভাঙ্গে যায় তাহলে তো এলাকা হুমকির মুখে, ফেরিঘাটটা হুমকির মুখে। যখন দরকার তখন তো দিচ্ছে না। এখন এই যে ভাঙতেছে, এখন যদি এখান থেকে বস্তা দিত তাহলে ভাঙতো। টাকা নাই, পয়সা নাই, কিভাবে কোহানে ভেঙে যাবো? টাকা ভাড়া থাকলে এক জায়গায় খুঁজে চলে যাওয়া যায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পর ভাঙনের মাত্রা আরও বেড়েছে।
ঘাট এলাকার বাসিন্দাদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। স্থাপনা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। নদী এলাকায় ভাঙন এলাকায় আছি, এই পানির চাপের কারণে ভেঙে তারা বাড়ির যাদের আশেপাশে ঘাট এলাকায় তাদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। ইমিডিয়েটলি যদি এই ভাঙনের পদক্ষেপ না নেয় থামানোর জন্য, তাহলে এটা আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অপেক্ষায় আছেন বরাদ্দের। বড় ধরনের ক্ষতি হলে আমরা সরাসরি আমাদের কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে এবং বরাদ্দ সাপেক্ষে কাজ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেবে। এই কাজ করার জন্য অগ্রিম বরাদ্দ থাকলে হয়তো এটা আগের থেকে নেওয়া যেতে পারত। সময় মতো ভাঙন রোধে পদক্ষেপ না নেয়ায় কয়েক বছর আগে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়েছিল গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। পুনরায় রেল স্টেশন চালু করা না হলে 20 জুনের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত মানববন্ধনে ঘোষণা দিয়ে তারা বলেছেন, হেফাজতের তাণ্ডবের পরে দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে যোগাযোগ পুনঃস্থাপন করা হচ্ছে না। 30 লাখেরও বেশি মানুষ এতে দুর্ভোগে পড়ে আছে এবং অবিলম্বে সংস্কার করে আবারও যোগাযোগ স্থাপন করার দাবিও জানিয়েছেন তারা। দাবি মানা না হলে 20 জুন থেকে রেলপথ অবরোধে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। সংস্কারের বছর না যেতেই পুরনোরূপে ঝালকাঠির শিল্পকলা একাডেমি ভবন দেয়াল ছাদে ফাটল ধরেছে, রং উঠে গেছে, সাউন্ড সিস্টেম সহ আরও নানা সমস্যা তো আছে, অথচ প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সংস্কৃতি কর্মীদের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডিসি। কে বলবে বছরখানেক আগে সংস্কার হয়েছিল ভবনটি, এজন্য খরচও হয়েছিল প্রায় 5 কোটি টাকা। এই দৃশ্য ঝালকাঠি শিল্পকলা একাডেমির। ভবন ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে উঠে গেছে রং, খসে পড়ছে পলেস্তরা, ফাটল ধরেছে দেয়ালে, ছাদে, আসবাবপত্র নিম্নমানের, অকেজো সাউন্ড সিস্টেম সহ রয়েছে আরও নানা সমস্যা। অথচ এই ভবনটির সংস্কারে 2013-14 অর্থ বছরে 1.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু কম অজুহাতে তা বাড়ানোর আবেদন করে ঠিকাদার। সেই আবেদনের প্রেক্ষিতে 2016-17 অর্থ বছরে বরাদ্দ মেলে 5 কোটি টাকা। অথচ কাজের এই হালে হতাশ সংস্কৃতি কর্মীরা। ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন তারা। 5 কোটি টাকা হয়তো 2 কোটি বা 2.5 কোটি টাকা খরচ করা হয়েছে, বাকি টাকা লুটপাট করা হয়েছে। একটা ইনকোয়ারি হওয়া দরকার, একান্ত দরকার ইনকোয়ারি হওয়া। সাউন্ড সিস্টেম বা অন্যান্য জিনিস পাওয়ার কথা ছিল, সেগুলো আমরা কিছুই পাচ্ছি না। এইভাবে যদি হয় তাহলে শিল্পীরা কিভাবে উন্নত করবে বা উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমি জানি না। কার্যাদেশের দায়িত্ব দেয়া হয় 5 ঠিকাদারকে। তাদেরই একজনের দাবি, দরপত্র অনুযায়ী গুণগত মান বজায় রেখে কাজ হয়েছে। একই কথা বললেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলীও। কাজটি দরপত্র অনুযায়ী আমি সুষ্ঠুভাবে সম্পাদন শেষ করছি। আমাদের যে গণপূর্তের প্রকৌশলী মহোদয়রা ওনারা কাজটা বুঝে নিয়েছে। আমার দরপত্র মোতাবেক যে সমস্ত অঙ্গসমূহের কাজ হয়েছে তা সুষ্ঠু এবং সঠিকভাবে গুণগত মান বজায় রেখে আমরা বাস্তবায়ন করেছি। ঠিকাদারদের সমন্বয়হীনতায় কিছু কাজে অনিয়ম হয়েছে বলে জানালেন কালচারাল অফিসার, আর অনিয়ম খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ও ঠিকাদারের অনিয়ম বারবার বলার পরও বিষয়গুলো সমাধান হচ্ছিল না, তখন থেকেই বিভিন্ন উপরে আমি চিঠির মাধ্যমে অবগত এবং মৌখিকভাবেও অবগত এবং নিঃশরীরেও গিয়ে সশরীরে গিয়েও তারা অবগত করা হয়েছে। পিডব্লিউডি তাদের কথা যে তাদের স্পেসিফিকেশন অনুযায়ী তাদের কাজ করছে বা তারা করিয়ে নিবে। তারপরেও যদি স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হয়ে থাকে এবং বড় ধরনের কোনো দুর্নীতির কথা যদি অনিয়মের কথা হয়ে থাকে তাহলে আমরা সেগুলো তদন্ত করে দেখব। 2010 সালে উদ্বোধন করা হয় ঝালকাঠি শিল্পকলা একাডেমির ভবনটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে। দেশের প্রায় 2.5 কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের, 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 19 জুন পর্যন্ত ক্যাম্পেইন চলবে। স্বাস্থ্যবিধি মেনেই ক্যাম্পেইন চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর এই সাথে সংবাদ সারা দেশে যা যা আয়োজন ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, অবশ্যই যেখানেই থাকুন না কেন হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত জীবাণুমুক্ত করে নেবেন।